টুকি, মা টুকি, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় মা। সেই কখন থেকে তো তোর চাঁদ মুখটা দেখি না। হয়েছে বাবা হয়েছে, আর তোমাকে এসব মিথ্যে কথা বলতে হবে না। তোমার এখন বাসায় ফেরার সময় হলো বাবা। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। এসব কথা বলে টুকি গাল ফুলিয়ে থাকে। লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে থাকিস না। তুই জানিসই তো পাখিদের সর্দার আমি। সব পাখির দেখাশোনার দায়িত্ব তো আমার উপরে, তাই সারাদিন আমাকে বাইরে বাইরে থাকতে হয়। এখন তুই বল, আমি কি দায়িত্ব ভুলে বাসায় বসে থেকে তোর সাথে গল্প করতে পারি? আমি অত কিছু বুঝতে চাই না বাবা। আমি জানি তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আমাকে ভালোবাসলে তুমি সারাদিন অন্য পাখিদের নিয়ে সারাদিন বাহিরে বাহিরে থাকতে পারতে না। আমি সব বুঝি বাবা। আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার একা একা বাইরে থাকতে ভালো লাগে না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, এই আমি বলে দিই। তোমার সাথে আমার আরই। তুই এমন কথা বলতে পারলি রে মা? তোর মা মারা যাওয়ার পর থেকেই আমি তোকে কোলে পিঠে করে বড় করলাম, আর সেই তুই কিনা আমাকে বলছিস আমি তোকে ভালোবাসি না, আমার সাথে কথা বলছিস না। হে কি বাবা, তুমি আবার আমার কথায় কষ্ট পেলে নাকি? বিশ্বাস করো বাবা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। যাই হোক বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি না তোমার সাথে আরে কেটে ভাগ করে নিলাম, বুঝেছো? কি গো, এখনো মন খারাপ করে থাকবে? তাহলে তুমি বরং আমাকে বকো। টুকির কথা শুনে টোনা হাসতে থাকে। পাগলি মেয়ে আমার, আয় মা, কাছে আয়। এভাবে মেয়েকে নিয়ে টোনার দিন কাটছিল। একদিন সুখী পায়রা কাঁদতে কাঁদতে টোনার বাড়িতে চলে আসে। টোনা দাদা, এইদিকে একটু আসো দাদা। আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বাহিরে আসুন দাদা। সুখী পায়রার এমন কান্না জড়ানো কণ্ঠ শুনে টুকি তাড়াতাড়ি বাহিরে চলে আসে। আরে সুখী মাঝি যে, কি হয়েছে তোমার? আর তুমি এভাবে কাঁদছো কেন? আর বাবা তো এখন বাসায় নেই। বাবা তো বিচারের কাজে বাহিরে গেছে। আর মাসি, তোমার কি সমস্যা হয়েছে? আমাকে বলতে পারো। বাবা আসলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। আচ্ছা, তাহলে তোমাকে বলছি সবটা। আসলে আমার স্বামী আমাকে কিছুদিন থেকে বলছে বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনতে, আর আমি যৌতুকের টাকা আনতে রাজি হইনি বলে ভীষণ মারধর করেছে। আরও বলেছে আমি যদি 2 দিনের মাঝে যৌতুকের টাকা না নিয়ে আসতে পারি তবে নাকি আমায় মেরেই ফেলবে। তুমি কি বলছো মাসি? মেশো তোমাকে মেরেছে? আর মাসি, মেশো কি জানে না নাকি যৌতুক নেওয়া আর দেওয়া সমান অপরাধ? এই কথাটা তো আমিই জানি, আর মেশো জানে না। যাই হোক মাসি, তুমি আর এভাবে কেঁদো না। তুমি এখন বাসায় ফিরে যাও। বাবা এলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর টোনা বাসায় ফিরলে টুকি সুখীর সব কথা তার বাবাকে খুলে বলে। আর সব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়। আর এসব সমস্যা সমাধানের জন্য টোনা সুখী পায়রার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে টুকি একা একা বাসায় না থেকে ঘুরতে বের হয়। আর ঘুরতে ঘুরতে টুকি গহীন জঙ্গলে চলে যায়। আর গহীন জঙ্গলের একটা গাছে খুব সুন্দর একটা ফল দেখতে পায়। ও মা, কি সুন্দর লাল রঙের ফল! আর ফলটাকে দেখে মনে হচ্ছে এটা অনেক রসালো আর সুস্বাদু। আমি এক্ষুনি এই ফলটা খাবো। এসব কথা বলে টুকি ফলটা খেয়ে ফেলে। আর ফলটা খাওয়া শেষ হতেই টুকি আকারে অনেক ছোট হয়ে যায়। আর এ দেখে টুকি ভীষণ ঘাবড়ে যায়। ও মা গো, আমি এত ছোট হয়ে গেলাম কি করে? আশেপাশের গাছগুলোকে দেখছি অনেক বড় হয়ে গেছে। হে উপরওয়ালা, এ আমার কি হয়ে গেল? আমার থেকে তো মনে হয় পিঁপড়েগুলোই অনেক বড়। এ ফল খেয়েই তো আমার এ হাল হলো মনে হচ্ছে। এবার আমার কি হবে? আমাকে তো কেউ সহজে দেখতে পাবে না। এসব কথা ভাবতে ভাবতে টুকি বাসার দিকে ফিরতে থাকে। এদিকে টোনা বাসায় ফিরে টুকিকে কোথাও দেখতে পায় না। আর এ দেখে সে ভীষণ অস্থির হয়ে যায়। আর বাসার সামনে ডালে হতাশ হয়ে বসে পড়ে। আর তখনই ছোট্ট টুকি সেখানে চলে আসে। আর টুকি তার বাবাকে অনেক ডাকতে থাকে। বাবা, ও বাবা,
একটিবার তুমি নিচের দিকে তাকাও। আমি এখানে তোমার পায়ের কাছে। বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না বাবা? নিচে তাকাও বাবা। হঠাৎ এমন ডাক শুনে টোনা তার পায়ের দিকে তাকায়। ছোট্ট টুকিকে দেখে তো টোনা ভীষণ ঘাবড়ে যায়। এরপর টোনা টুকিকে হাতের তালুতে নেয়। এ কি সর্বনাশা কাণ্ড! এসব কি করে হলো রে মা? মা, তুই এত ছোট হয়ে গেলি কি করে? এরপর টুকি টোনাকে সবটা খুলে বলে। সব কথা শুনে তো টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়। আর মেয়ের চিন্তায় টোনা উদাস হয়ে যায়। আর এভাবেই দুদিন কেটে যায়। আর একদিন টোনা উদাস হয়ে তার বাড়ির পাশে বসেছিল। আর হঠাৎই একটা উল্লু পেঁচা টোনার কাছে চলে আসে। এ কি সর্দার, কি হয়েছে তোমার? তুমি এমন উদাস হয়ে বসে আছো কেন? এমন কি চিন্তা তোমার, বলো তো আমাকে। এরপর টোনা তার চিন্তার কারণ উল্লু পেঁচাকে খুলে বলে। আর এসব কথা শুনে উল্লু পেঁচা বলে, ও, এই ব্যাপার। ধুর সর্দার, তুমি এত ভেবো না তো। আমি জানি এর সমাধান কি। এই জঙ্গল পেরিয়ে মানুষ নদীর তীরে একটা অদ্ভুত কলা গাছ আছে। যে কলা গাছে কলা না, গোলাপ ধরে আছে। ওই গোলাপটা এনে যদি তোমার মেয়ের গায়ে ছোঁয়াতে পারো, তাহলেই তোমার মেয়ে স্বাভাবিক আকারে ফিরে আসবে, বুঝেছো? এসব কথা বলে উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর উল্লু পেঁচার কথা মতো কলা গাছ থেকে গোলাপ আনার জন্য রওনা দেয়। এত দূরের পথ যেতে যেতে টোনা ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়ে। আর সে জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে খাওয়ার জন্য। আর ঠিক তখনই তার সামনে একটা ক্ষুধার্ত শালিক আসে। বড্ড খিদে পেয়েছে। তুমি আমাকে এই ফলগুলো খেতে দেবে গো? আমি দুদিন থেকে যে কিছু খাইনি, আর কোথাও ফল খুঁজে পাচ্ছি না, দেবে খাবার। এরপর টোনা শালিককে ফলগুলো দিয়ে দেয়। এভাবেই গোলাপ আনার পথে টোনা অনেক পরীক্ষার সম্মুখীন হয়। আর সব পরীক্ষায় টোনা সততা আর নিষ্ঠার সাথে উত্তীর্ণ হয়। অবশেষে টোনা সেই নদীর ধারের কলা গাছের সামনে চলে আসে। যাক, অবশেষে আমি এই কলা গাছের সামনেই চলে এলাম। আর সত্যিই তো এই কলা গাছে গোলাপ ধরা আছে। কলা গাছেই গোলাপ, কারণ আমি যে মায়াবী কলা গাছ। যাই হোক, তুই যে আমার কাছে আসার পথে সব পরীক্ষার সম্মুখীন হয়েছিস, সবই আমার সাজানো ছিল। তবে তুই অনেক সৎ, তাই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এবারে গোলাপটা নিয়ে যা তো, আর তোর সমস্যার সমাধান কর। এরপর টোনা সেই গোলাপটা নিয়ে বাসায় ফিরে যায়। আর ছোট্ট টুকির শরীরে গোলাপটা ছোঁয়ায়। আর সাথে সাথে টুকি স্বাভাবিক হয়ে যায়, যা দেখে টোনা অনেক খুশি ছিল। এরপর বাবা ও মেয়ে সুখে শান্তিতেই দিন কাটায়। এক বনে মিনু টুনটুনি আর তার ছেলে টোনা ও টোনা তার মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। টিংটিং জন্মানোর পরপরই টুনি মারা যায়। টুনি মারা যাওয়ার কারণে টোনা আর মিনু সবসময় টিংটিংকে দোষারোপ করত। একদিন, বাবা, ও বাবা, দেখো না, আমার পুতুলের একটা হাত ভেঙে গেছে। তুমি একটা নতুন পুতুল এনে দেবে বাবা। পুতুলটা কত পুরনো হয়ে গেছে। এই পুতুল ছাড়া যে আমার খেলার জন্য আর কোনো পুতুল নেই বাবা। কথা বলছো না কেন বাবা? বলো না, ও বাবা, আমাকে পুতুল এনে দিবে। টিংটিং এর এসব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়। আর রেগে টিংটিং এর গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তুই দেখছিস না আমি এখানে বসে ল্যাপটপে অফিসের কাজ করছি, তারপরেও কেন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছিস? জন্মের পর তো তোর মাটাকে খেয়েছিস, এখন জ্বালিয়ে জ্বালিয়ে আমাকেও খেতে চাইছিস নাকি? হ্যাঁ, তোর মাটা তো মরে গেছে, তার সাথে তুইও মরতে পারিসনি। টুনির যত যন্ত্রণা সব আমার জন্য রেখে গেছে। এ কথা বলে টোনা ল্যাপটপ নিয়ে অন্য ঘরে চলে যায়। আর টিংটিং টোনার এমন খারাপ আচরণে কাঁদতে কাঁদতে বলে, বাবা কেন আমার সাথে সবসময় এমন খারাপ আচরণ করে? মা মারা গিয়েছে, সেটা কি আমার দোষ? কেন সবাই আমাকে কটু কথা বলে? আমি তো কোনোদিন আমার মায়ের চেহারাটাও দেখিনি।
তবে কেন উপরওয়ালা সবাই আমাকে কেন এত কষ্ট দেয়? এভাবেই টিংটিং এর অনাদারে দিন কাটতে থাকে। একদিন টিংটিং তার ঠাকুমা মেরুটনটনের কাছে গিয়ে বলে, ঠাকুমা, ও ঠাকুমা, আমাকে একটু খাবার দাও না গো ঠাকুমা। তোমরা তো সবাই খেলে, কই আমাকে তো তোমরা কেউ ডাকলে না। সেই কাল রাত থেকে আমি না খেয়ে আছি। তোমরা কি আমার আপনজন নাও? বলো তো আমাকে। বাবাও আমার খোঁজ নেয় না, তুমিও আমাকে দেখতে পারো না। এই যে ঠাকুমা, আমি খাবারের প্লেট নিয়ে এসেছি, এখানে আমাকে একটুখানি খাবার দাও না গো ঠাকুমা। তরকারি দিতে হবে না, শুধু দুটো সাদা ভাত দিলেই চলবে। আমি সেই সাদা ভাতই খাপুস খুপুস করে খেয়ে নেবো গো ঠাকুমা। দাও না গো ঠাকুমা, আমাকে একটু খাবার। সারাদিন এত খাই খাই করিস কেন রে টিংটিং? বাড়ির কাজে তো কোনো মন নেই, সারাদিন শুধু খাওয়া আর খেলা। এই শোন, তুই গলায় ভাত আটকে মরিস না কেন? হ্যাঁ, তাহলে তো আমি আমার ছেলেকে আবার বিয়ে দিতে পারি। তোর জন্য কোনো পাত্রী আমার ছেলেকে পছন্দ করতে চায় না। কেন জানিস? কারণ সতীনের মেয়ে আছিস তুই এখন। যা, রান্নাঘরে যে এটো বাসনগুলো আছে সেগুলো নদীর ঘাটে নিয়ে যা, সেগুলো ধুয়ে আন, তবেই ভাত পাবি তুই। টিংটিং দুটো ভাতের আশায় রান্নাঘর থেকে এটো বাসনগুলো নিয়ে নদীর পাড়ে নিয়ে যায়। আর বাসন ধোয়ার সময় কাঁদতে কাঁদতে টিংটিং বলে, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? তুমি মারা যাওয়ার সময় আমাকেও কেন নিয়ে গেলে না মা? তুমি তো স্বর্গে আছো, আর দেখো আমি এখানে কেমন নরকের মধ্যে দিন কাটাচ্ছি। এসো না মা, আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও মা। টিংটিং যখন এসব কথা বলে কাঁদছিল, তখনই টুনি সেখানে আত্মার রূপে আসে আর টিংটিংকে ডাকতে থাকে। টিংটিং, তুই আমাকে ডাকছিস রে মা? তোর এত কান্না দেখেছে আমি আর ঈশ্বরের কাছে থাকতে পারলাম না। এক ছুটে আমি তোর কাছে চলে এলাম রে মা। মারে, কি হয়েছে তোর? কথা বল রে মা। টিংটিং হঠাৎ করে তার মায়ের গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকায় আর তার মাকে দেখে আনন্দে বলে ওঠে, মা, তুমি এসেছো মা? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে মা? কিন্তু মা, আমি তোমাকে স্পষ্ট কেন দেখতে পাচ্ছি না মা? তোমার চারপাশে এত ধোঁয়া কেন? আমার কাছে একটু আসো না মা, আমাকে একটু জড়িয়ে ধরো। আর মা, তোমার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? আর তোমার আওয়াজ কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। তুমি এসো না মা আমার কাছে। মারে, এখন আমার আওয়াজ তো এমনই হবে রে মা, কারণ আমি যে মারা গেছি রে মা। আর আমিও যে তোকে স্পষ্ট করে দেখতে পারবো না, কারণ আমি মারা গিয়েছি। কিন্তু মা, তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে আমি তোর সাথেই থাকবো, তোর আত্মা মা হয়ে। আমাদের বাড়িতে যে ডালিম গাছটা আছে না, আজ থেকে আমি সেখানেই থাকবো। তোর যখনই কষ্ট হবে তুই এক ছুটে আমার কাছে চলে আসিস মা। আত্মা টুনির এসব কথা শুনে টিংটিং তো ভীষণ খুশি হয় আর সবগুলো বাসন পরিষ্কার করে বাড়িতে নিয়ে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে অন্ধকার রাত নেমে আসে। আর টিংটিং ঘরের জানালা খুলে ডালিম গাছের দিকে তাকিয়ে তার মাকে দেখতে থাকে। এদিকে মিনুটুনটুনি টিংটিংকে ডালিম গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হ্যাঁ রে টিংটিং, তুই জানালা দিয়ে ওই ডালিম গাছের দিকে তখন থেকে কি দেখছিস এমন করে? ভূত দেখছিস নাকি আবার? কি ঠাকুমা, তুমি তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? আমি যে আমার মায়ের আত্মাকে দেখতে পাচ্ছি গো। ওই যে দেখো দেখো, ওই ডালিম গাছের ডাল থেকে আমার মা কেমন আমার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে। জানো তো ঠাকুমা, আমার মা ফিরে এসেছে। আমি আর মা এখন থেকে একসাথে থাকবো। টিংটিং এর এমন অদ্ভুত কথা শুনে
মিনু টুনটুনি ডালিম গাছের দিকে তাকায় আর কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, এই মেয়ে তো দেখছি পাগল হয়ে গেছে গো। দুদিন তোকে খেতে না দিলে তুই এমনিতেই সোজা হয়ে যাবি, বুঝেছিস? সব পাগলামো বের হয়ে যাবে তোর। যখন খিদের জ্বালায় ছটফট করবি তখন দেখবো ওই ডালিম গাছ থেকে তোর কোন মা এসে বাঁচায়। এভাবে সেই রাতটি কেটে যায়। পরের দিন সকালবেলা টিংটিংকে আর কোনো খাবার খেতে দেওয়া হয় না। টিংটিং তখন ওই ডালিম গাছের কাছে চলে যায় আর ডালিম গাছে থাকা টুনির আত্মা টিংটিংকে দেখে বলে, আরে মা আয়, আহারে তোকে ওরা না খাইয়ে রেখেছে বুঝি? তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুই খিদের জ্বালায় কেমন ছটফট করছিস। আয় আজ তোকে আমি মজার মজার খাবার খাওয়াবো রে মা। টুনির আত্মার এমন কথা শুনে টিংটিং টুনির কাছে যায় আর টুনির আত্মা জাদু করে বিভিন্ন রকমের মজার মজার খাবার এনে দেয় আর টিংটিংকে খাওয়াতে শুরু করে। এভাবে প্রতিদিন টুনির আত্মা টিংটিংকে আদর যত্ন দিয়ে বড় করতে শুরু করে। কিরে টিংটিং, তোকে তো আমরা দুদিন থেকে কিছুই খেতে দেই না, তাহলে তুই কি করে এমন নাদুস নদুস হচ্ছিস? হ্যাঁ, তুই কি অন্যের বাড়িতে চুরি করে খাওয়া শুরু করেছিস নাকি? হ্যাঁ, তোর জন্য কি আমরা মান সম্মান শেষ করব নাকি? হ্যাঁ বল, তোকে কে খাবার দিচ্ছে আর কি খেয়ে তুই বেঁচে আছিস বল? আমি তো তোমাকে আগেই বলেছি ঠাকুমা, ওই ডালিম গাছে আমার মায়ের আত্মা আছে। আমার মায়ের আত্মাই তো আমাকে প্রতিদিন খেতে দেয়। তোমার কি বিশ্বাস হয় না ঠাকুমা? তবে চলো চলো আমার সাথে ওই ডালিম গাছের কাছে চলো। টিংটিং এর কথা শুনে মিনু টুনটুনি টিংটিং এর সাথে ওই ডালিম গাছের কাছে যায় আর টিংটিং বলে, মা মা তুমি কোথায়? বেরিয়ে এসো মা। জানো তো ঠাকুমা না বিশ্বাসই করে না যে এই ডালিম গাছে তুমি আছো। কই মা, তুমি আসছো না কেন? কই রে টিংটিং, তোর মরা মা কই আসছে? ছোট থেকে তুই মিথ্যা কথা বলতে শুরু করেছিস তাই না? তোর এত বড় সাহস! এরপর মিনু টুনটুনি টিংটিং এর গায়ে লাঠি দিয়ে মারতে শুরু করে আর মারা শেষ করে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায় আর টিংটিং কাঁদতে কাঁদতে বলে, মা কেন মা? মা তুমি কেন বের হলে না মা? আমাকে যে সবাই এখন মিথ্যেবাদী ভাবলো। টিংটিং এর কথা শুনে টুনি ডালিম গাছ থেকে বেরিয়ে বলে, আসবো রে মা, বেরিয়ে আসবো। যেদিন বেরিয়ে আসবো সেদিন একেবারে তোর উপর অত্যাচারের প্রতিশোধ নিয়েই ছাড়বো। যা মা, তুই এখন বাড়ি যা। টুনি মায়ের কথা শুনে টিংটিং বাড়িতে আসে আর যেই না বাড়িতে আসে মিনু টুনটুনি আবার টিংটিংকে দেখে বলে, এতক্ষণ পর তোর আসার সময় হলো, ঘরের কাজগুলো কে করবে শুনি? আজ তো তোকে আমি মেরেই ফেলবো, তুই মরলে এ বাড়ি থেকে একটা আপদ বিদেয় হবে। এ কথা বলে মিনু টুনটুনি টিংটিং এর গলা চেপে ধরে আর ঠিক তখনই সেখানে টুনির আত্মা ভয়ঙ্কর রূপে আসে। ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। অনেক অত্যাচার করেছিস আমার মেয়ের উপর, কিন্তু আর নয়, আজ তোকে আমি মেরেই ফেলবো। টুনির আত্মার এমন ভয়ঙ্কর চেহারা দেখে মিনু টুনটুনি ভীষণ ভয় পেয়ে যায় আর বলে ওঠে, টুনি বৌমা তুমি? ও মা গো, তুমি মরার পরেও ফিরে এসেছো বৌমা। আমি আর তোমার মেয়েকে অত্যাচার করব না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। টিংটিংকে আমি পরিবার হারা করতে চাই না, তাই তোকে আমি মাফ করে দিলাম। মনে রাখবি, যখনই আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবি তখনই আমি চলে আসব। ওই ডালিম গাছেই আজ থেকে আমি থাকবো আর তোদের উপর সব সময় আমি নজর রাখবো। এ কথা বলে টুনির আত্মা ডালিম গাছে ফিরে যায়। এরপর টোনা বাড়িতে ফিরলে মিনু টুনটুনি সব ঘটনা টোনাকে খুলে বলে আর টোনাও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে মিনু টুনটুনি আর টোনা টিংটিংকে আর কোনোদিনও অত্যাচার করে না।
আর সবাই মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। নিঝুমপুর বনে এক ডানাকাটা টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। ডানাকাটা টুনির সাথে তার শাশুড়ি মিনু বাস করত। মিনু টুনটুনি ছিল খুবই বৃদ্ধ। ডানাকাটা টুনি তার একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে কাজ করে তার মেয়েকে লেখাপড়ার খরচ চালাতো। টুনির একটা ডানা না থাকার কারণে টুকি তার মাকে দেখতে পেত না। একদিন টুকি তার সহপাঠীদের সাথে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এমন সময় টুনি বলে, টুকি মা, অনেক খেলেছিস, এখন আয় তো মা, ঘরে গিয়ে পড়তে বস। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কি হলো মা, এভাবে খেলাটা বন্ধ করলে কেন? কি মজার খেলা খেলছিলাম, তোমার জন্য আমার সহপাঠীরা চলে গেল। তোমার তো একটা ডানা নেই, তুমি কি বুঝবে খেলার মজা? কোনোদিন মনে হয় খেলোইনি, এই কারণে তোমাকে আমার ভালো লাগে না। একে তো তোমার ডানা না থাকার কারণে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তার উপর তুমি আমার কোনো বন্ধুদের সাথে আমাকে খেলতেও দাও না। তুমি হচ্ছে একটা পচা। না সোনা, এভাবে বলে না, তুই তো অনেকক্ষণ ধরে খেলছিস, তাই বলছিলাম কি এখন একটু গিয়ে পড়তে বস। আর সোনা, আমি তোর পছন্দের আলুর পকোড়া তৈরি করেছি, যা জলদি ফ্রেশ হয়ে আয় তো। টুকি তার মায়ের উপর রাগ করে চলে যায়। টুকির কথায় টুনি কিছুই মনে করে না। টুনি প্রতিদিন 5 টাকা করে টুকির জন্য মাটির ব্যাংকে জমা করে রাখে। টুনি প্রতিদিনের মতো 5 টাকা ওই মাটির ব্যাংকে রাখে। এ দেখে বৃদ্ধ মিনু বলে, আরে মা, তোর মাটির ব্যাংকে কত টাকা জমা হয়েছে? 10,000 হবে কি? না মা, তার চেয়েও বেশি হবে, আমার মনে হয় 20,000 টাকা হবে। তাহলে টুনি মা, তুই ওই টাকা দিয়ে তোর একটা কৃত্রিম ডানা লাগিয়ে নিতে পারবি, তাহলে তো আর তোকে অপমান করতে পারবে না। তুই তখন অনেক ভালোভাবেই কাজ করতে পারবি রে মা। মা, এই টাকা আমি টুকির জন্য জমাচ্ছি, আর আমার কোনো কৃত্রিম ডানার দরকার নেই। আর মা, আমি তো অন্ধ নই যে আমি চলতে পারবো না, একটা জানা নেই তো কি হয়েছে মা? কিন্তু টুকি যে তোকে একদমই দেখতে পায় না, আমি সেই জন্যই বলছি রে মা। মা, ও তো এখন অনেক ছোট, ও বড় হলে ঠিক ভালো হয়ে যাবে মা। আর টুকি ডাক্তার হলে আমার জন্য কৃত্রিম ডানা লাগিয়ে দেবে। আমি টুকির কথায় কিছু মনে করি না মা, ও তো আমার নিজের মেয়ে। তোর এই একটা ডানা নেই তো কি হয়েছে রে মা, কিন্তু তোর এই একটা ডানাতেই যে অনেক স্বপ্ন রয়েছে, উপরওয়ালা যেন তোর সেই স্বপ্ন পূরণ করে রে মা। এভাবেই দিন চলতে থাকে। টুকি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন সকালে মিনু টুকিকে বলে, টুকি দিদি ভাই, এই নে তোর টিফিন, আর তুই এখানে একটু দাঁড়া, তোর মা তোকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কাজে যাবে। মিনুর কথা শুনে টুকি মনে মনে বলে, না না, আমাকে মায়ের আগে স্কুলে যেতে হবে, নয়তো মায়ের সাথে দেখলে আমার বন্ধুরা আমার সাথে কথাই বলবে না, আমি একাই চলে যাব। টুকি আর কোনো কথা না বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই যা, মেয়েটা টিফিন না নিয়েই চলে গেল। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, মা, আমি কাজে যাচ্ছি। এ কি, টুকি টিফিন নিয়ে যায়নি কেন মা? ভুলে রেখে গেছে রে মা, এখন তুই টিফিনটা ওকে স্কুলে দিয়ে যাবি, তারপর কাজে যাবি। না না মা, আমি ওর স্কুলে যাব না। ওর স্কুলে গেলে যদি ও আমার উপর রাগ করে, আমাকে দেখলে ওর বন্ধু বান্ধবীরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করবে, আর তাতে ওর মন ভেঙে যাবে। আমি ওর স্কুলে যাব না মা, আমার মেয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না। তুই যদি এসব ভেবে স্কুলে না যাস, তাহলে মেয়েটা সারাদিন না খেয়েই থাকবে। তাই বলছি কি, এসব না ভেবে যা তো। টুনি আর কোনো কথা না ভেবে টিফিন বাটিটা নিয়ে টুকির স্কুলে চলে যায়। টুনি স্কুলে গিয়ে টুকির সব বান্ধবীদের সামনে টুকিকে ডাকে, মা টুকি, এদিকে একটু আয় তো মা, আমি তোর জন্য টিফিন নিয়ে এসেছি। তোমাকে আমি কতবার বলেছি যে তোমার এই চেহারাটা আমার বন্ধু বান্ধবকে দেখাবে না? তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, টিফিনটা দাও আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো। এরপর টুনি খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি চলে যাওয়ার পর টুকির কাছে টুকির বন্ধুরা আসে আর বলে, হ্যাঁ রে টুকি, ওই অদ্ভুত রকমের পাখিটা তোর কি হয় রে? ওটা কি তোর মা? আমাদের তো দেখেই ভীষণ ভয় লেগেছিল, আর তুই নির্ভয়ে কি করে তার সাথে কথা বললি রে?
আরে আরে, আমার মা হবে কেন? আমার মা তো এই পাখিটার কাছে আমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমি তো চিনি না এই প্রতিবন্ধীকে। টুকি ওর বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে ওর মায়ের উপর ভীষণ রেগে যায়। এরপর টুকি বাড়িতে এসে বলে, আজ তোমার জন্য স্কুলে আমার নাক কাটা গেছে। এখন তো তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। তুমি আমার মা নও। এসব বলে টুকি সেখান থেকে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হ্যাঁ, আমি সত্যি ওর স্কুলে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। আমার মেয়েটা অনেক আঘাত পেয়েছে মনে। আমি আর কখনো ওর স্কুলে যাব না। আমার জন্য ওকে অপমানিত হতে আর দেখতে চাই না। এরপর বেশ কিছু সময় পর মিনু টুকিকে বলে, টুকি, টুনি তো তোর মা হয় তাই না? আর মায়ের সাথে এমন আচরণ করতে নেই। মা যে উপরওয়ালার আরেক রূপ। দেখো ঠাকুমা, তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। বাবা যে কি দেখে ওই প্রতিবন্ধীকে বিয়ে করেছিল, আমার তো দেখতে মন চায় না। এখন আমাকে একা থাকতে দাও তো। এসব কথা শুনে মিনু সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুকি তার লেখাপড়ার জন্য শহরে চলে যায়। টুকি শহরের কোথায় থাকে সেটা টুনিকে বলে না, কেননা টুনি যদি তার পরিচয় পেয়ে তার কাছে যায়। টুনির একদিন খুব ইচ্ছে হয় টুকিকে দেখার। আমি আজকে টুকিকে দেখতে যাব, আর সেটা যেখানেই হোক না কেন আমি ওর ঠিকানা খুঁজে বের করবই করব। এরপর টুনি শহরে চলে আসে। শহরে খুঁজতে খুঁজতে টুকি যে বাড়িতে ভাড়া থাকে সে বাসার দারোয়ানকে বলে, দারোয়ান কাকা, টুকি নামের কেউ কি এ বাসাতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনি কে? আমি হলাম টুকির মা। আমি আমার মেয়েকে একটু দেখতে চাই দারোয়ান দাদা। আমি ভেতরে যাব না, আমার মেয়েটাকে একটু ডেকে দিন না দারোয়ান দাদা। টুনির কথা শুনে দারোয়ান টুকিকে টুনির কাছে ডেকে আনে। বাহ মা বাহ, আমি যেখানেই যাই সেখানেই তুমি আমার সম্মান নষ্ট করার জন্য আসবেই, তাই না? কেন এসেছো এখানে বলে তো? মারে, আমি যে তোকে এখানে একটা নজর দেখার জন্য এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এতটা অপমানিত হবি। দেখা হয়েছে, এবার চলে যাও। দয়া করে আমাকে আর অপমানিত করো না, আর ভুলেও এখানে আসবে না, এই আমি বলে দিলাম। এসব বলে টুকি রাগ করে সেখান থেকে রুমে চলে যায়। আর টুনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে রওনা দেয়। টুকি ভিতরে যাওয়ার সাথে সাথে শালিক টুকিকে বলে, এরে টুকি, সেদিনের ওই পাখিটা তো আজকেও তোর সাথে দেখা করতে এসেছে, আর দারোয়ানকে বলল উনি নাকি তোর মা হয়। আরে আরে, আমার মা হতে যাবে কেন? ওই পাখিটা তো আমার বাড়ির কাজের লোক। মিথ্যে কথা কেন বলছিস রে? উনি তো তোর মা হয়। আর মায়ের পরিচয় দিতে তুই এমন লজ্জা বোধ করিস কেন রে? হ্যাঁ, উনি আমার মা হয়, কিন্তু আমি কি করব তুই বল? ওনার একটা ডানা নেই, আর সেই জন্য সবাই আমাকে অপমান করে। এই জন্য আমি আমার মায়ের পরিচয় কাউকে দেই না। বাহ টুকি বাহ, যে তোকে ছোট থেকে বড় করেছে, যে তোরা তো পড়ালেখার খরচ দিচ্ছে, একটা ডানা দিয়ে কষ্ট করে অন্যের বাসায় কাজ করেছে শুধু তোর মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য, আর আজ তুই তার পরিচয় দিতে অপমানিত হচ্ছিস। তোর মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো রে। আজ থেকে তুই আমার বান্ধবী নোস। তুই ঠিকই বলেছিস শালু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো রে। এরপর টুকি ফাইনাল পরীক্ষা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়। কিন্তু টুনির সাথে দেখা না হয়ে মিনুর সাথে টুকির দেখা হয়। দিদিমা, মা কোথায়? মাকে তো দেখছি না, মাকে একটু ডাকো না, আমি মায়ের কাছে ক্ষমা চাইবো। দিদি ভাই, তোর মা যে এই পৃথিবীতে নেই। তোকে দেখে এসে এক সপ্তাহ পরে তোর মা মারা গেছে। আমি তো তোর ঠিকানা জানি না, সেজন্য আমি তোকে খবর দিতে পারিনি রে। কি বলছো কি তুমি এসব? আমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি শেষ পর্যন্ত মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। ডানা কাটার জন্য কত অপমান করেছি আমি আমার মাকে। তোর মা তোকে ছোটবেলায় বাঁচাতে গিয়ে তোর মায়ের ওই ডানাটা কেটে যায়, তবুও তোর মা তোকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করেছে। কি? আমি তো ভেবেছিলাম মা জন্ম থেকেই ডানা কাটা ছিল। আমি নিজেকে কিভাবে সহ্য করব? আমি যে মায়ের সাথে অনেক অন্যায় করেছি। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। শান্ত হ রে বাছা, শান্ত হ। তোর মা সব সময় তোর সাথেই আছে। এরপর থেকে টুকি তার দিদিমার সাথেই বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, সময় থাকতে সব জিনিসের মূল্য দিতে হয়।
নইলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আমরা সময় থাকতে সব জিনিসেরই মূল্য দেব।